পৃথিবীতে আমরা সবাই আমাদের কাছের মানুষদের সবসময় বিপদ থেকে বাঁচাতে চাই। কিন্তু আজ আমরা এমন কিছু মানুষদের দেখব যারা বেঁচে থাকার জন্য নিজেদের বন্ধুদের মৃতদেহের মাংস খেতে বাধ্য হয়েছিল। আজ থেকে ৫২ বছর আগে আন্দিজ পর্বতমালার বুকে ঘটে যাওয়া এক হাড়হিম করা সত্য ঘটনা নিয়ে আমাদের আজকের সিনেমা সোসাইটি অব দ্য স্নো। ৪৫ জন যাত্রী নিয়ে রওনা দেওয়া সেই অভিশপ্ত প্লেনটির মাত্র ১৬ জন সদস্য কিভাবে ৭২ দিন পর যমদূতের মুখ থেকে ফিরে এসেছিল, আজ আমরা তার প্রতিটি খুঁটিনাটি বিশ্লেষণ করব। অনেকের কাছে এটা মিরাকেল, আবার অনেকের কাছে এটা ট্র্যাজেডিও বটে। তবে আসল গল্পটা লুকিয়ে রয়েছে সেই আন্দেজ পর্বতমালার গভীরে। তো চলুন আর সময় নষ্ট না করে শুরু করা যাক। গল্পের শুরুটা হয় ১৯৭২ সালের উরুগুয়ের মন্টেভিডিও শহরে। একদল তরুণ, রক্তে টগবগে যুবক যারা ওল্ড ক্রিস্টিয়ান ক্লাব রাগবি টিমের সদস্য। একটা গুরুত্বপূর্ণ ম্যাচ হেরে যাওয়ার পর ড্রেসিং রুমে যখন সবাই রবার্তোকে দোষ দিচ্ছিল বল পাস না করার জন্য, তখন ক্যাপ্টেন মার্সেলো সবাইকে শান্ত করে একটা অফার দেয়। সে জানায় মন ভালো করতে তারা চিলির সান্তিয়াগোতে একটা ট্রিপের আয়োজন করেছে। মাত্র $৪৫ দিলেই একটা চার্টার্ড প্লেনে সেখানে যাওয়া যাবে। এখানেই আমাদের পরিচয় হয় নোমার সাথে। ২৪ বছরের শান্ত ধার্মিক এই ছেলেটি আইনের ছাত্র। সামনে তার কমার্শিয়াল লয়ের পরীক্ষা, তাই সে প্রথমে যেতে চায়নি। কিন্তু তার বন্ধু প্যান্তর জোরাজুরিতে এসে যেতে রাজি হয়। ১৩ই অক্টোবর শুক্রবার সকাল ৮টা ৪০ জন যাত্রী আর ৫ জন ক্রু মেম্বার নিয়ে সাদা রঙের উরুগুয়ান এয়ারফোর্স ফ্লাইট 571 আকাশে উড়াল দেয়। প্লেনের ভেতরে সবাই মজা করছে, তাস খেলছে আর ভাবছে সামনের কয়েকটা দিন কত সুন্দর তাদের কাটবে। কিন্তু তারা জানতো না যে এই হাসি তামাশা কয়েক মিনিটের মধ্যেই আর্তনাদে পরিণত হতে যাচ্ছে। আন্দিজ পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা, যা প্রায় ৭,০০০ কিলোমিটার বিস্তৃত। এই পাহাড়গুলোর গড় উচ্চতা প্রায় ৪,০০০ মিটারেরও বেশি। প্লেনটা যখন পাহাড়ের উপর দিয়ে যাচ্ছিল তখনই শুরু হয় প্রচণ্ড টার্বিউলেন্স। আর্জেন্টিনার গরম হাওয়া আর পাহাড়ের বরফ শীতল হাওয়া যখন একসাথে ধাক্কা খাচ্ছিল, তখন সেখানে একটা শক্তিশালী সাকশন ইফেক্ট তৈরি হয়েছিল, যা প্লেনটাকে প্রবলভাবে ঝাঁকাচ্ছিল। এদিকে প্লেনের পাইলটও ছিল কিছুটা অনভিজ্ঞ। কুয়াশা এবং তুষার ঝড়ের কারণে বাইরে কিছুই ভালো দেখা যাচ্ছিল না। হঠাৎ করেই পাইলটের সামনে চলে আসে এক বিশাল পাহাড়ের চূড়া। তিনি ইঞ্জিনের পাওয়ার বাড়িয়ে প্লেনটাকে উপরে তোলার চেষ্টা করেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। প্লেনের লেজের অংশটা পাহাড়ের সাথে ধাক্কা খেয়ে টুকরো টুকরো হয়ে আলাদা হয়ে যায় এবং বেশ কিছু যাত্রী সেই মুহূর্তেই অতল গহ্বরে হারিয়ে যায়। প্লেনের সামনের অংশটা বরফের উপর দিয়ে স্লেজের মতো ঘষতে ঘষতে গিয়ে একটা পাথরের সাথে গিয়ে ধাক্কা মারে। সিটগুলো একটা অন্যটার সাথে পিষ্ট হয়ে মানুষের হাড়গোড় নিমেষের মধ্যেই গুড়িয়ে যায়। দুর্ঘটনার পর চারিদিকে শুধু লাশ, আহতদের আর্তনাদ আর রক্ত। মেডিকেল স্টুডেন্ট রবার্তো দ্রুত আহতদের সাহায্য করতে এগিয়ে আসে। সবাই আতঙ্কে চিৎকার করছিল। ওদিকে পাইলটের অবস্থাও একদম শোচনীয়। রক্তাক্ত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগের আগে সে শুধু ফিসফিস করে বলে যায়, পাহাড়ের ওপারেই কিউরিকো শহর, ঈশ্বর তোমাদের রক্ষা করুন। রাত নামার সাথে সাথে তাপমাত্রা নেমে যায় -30 ডিগ্রিতে। আন্দিজের এই উচ্চতায় ক্যালোরির বার্ন হয় কয়েক গুণ বেশি। তারা সুটকেস এবং মৃতদেহ দিয়ে প্লেনের ভাঙা অংশটা ঢেকে দেয়, যাতে করে ঠান্ডা হাওয়া ভিতরে ঢুকতে না পারে। তবুও সেই প্রথম রাত্রেই ঠান্ডায় জমে গিয়ে আরও ৫ জন প্রাণ হারায়। সকালে সূর্য উঠলে দেখা যায় চারিদিকে কোনো প্রাণের অস্তিত্ব নেই, শুধু মাইলের পর মাইল সাদা বরফ। পরের দিন সকালে তারা সিটগুলো বের করে প্লেনের ভেতরে জায়গা তৈরি করে। আহতদেরকে রোদে রাখা হয়, বরফ গলিয়ে খাবারের জন্য পানি জমানোর ব্যবস্থা করা হয়। বাকি কিছুজন ব্যাগ থেকে খাবার বের করে এবং সেগুলোকে একটা সুটকেসের মধ্যে ভরে রাখে। এবং যারা মারা গেছে তাদেরকে প্লেন থেকে বের করে একটা নির্দিষ্ট স্থানে, যতক্ষণ পর্যন্ত না কোনো রেস্কিউ টিম আসছে, রেখে দেওয়া হয়। বেলা হয়ে আসলে সবাই খিদে মেটানোর জন্য খুব অল্প পরিমাণে খাবার খায়। তারা আকাশে প্লেন দেখে চিৎকার করে, আয়না দিয়ে রিফ্লেকশন তৈরি করে, এমনকি বরফের উপর তাদের ব্যাগ আর লাগেজ দিয়ে বিশাল একটা এক্স চিহ্ন তৈরি করে। কিন্তু এই সাদা বরফের মাঝে সাদা রঙের প্লেনটা আকাশ থেকে দেখা প্রায় অসম্ভব ছিল। নান্দো নামের ছেলেটি ৩ দিন পর জ্ঞান ফিরে পায় এবং জানতে পারে তার মা মারা গেছে এবং তার বোন সুজি গুরুতরভাবে আহত। ১০ম দিনে তারা একটা রেডিও খুঁজে পায়। সবাই যখন ভাবছিল উদ্ধারকারী দল আসছে, তখনই রেডিওতে শোনা যায় সেই ঘোষণা যা তাদের বাঁচার আশাটাকে শেষ করে দেয়।
নিখোঁজদের তল্লাশি বন্ধ করে দেওয়া হয়েছে এবং সবাইকে মৃত ঘোষণা করা হয়েছে। এই খবরটি শোনার পর ক্যাপ্টেন মার্সেলো সহ সবাই মানসিকভাবে অত্যন্ত ভেঙে পড়ে। খাবার দাবারও প্রায় শেষ। খিদের জ্বালায় তারা পাথরের শ্যাওলা, জুতোর ফিতে, এমনকি সিগারেট পর্যন্ত চিবিয়ে খাচ্ছিল। শরীর নিস্তেজ হয়ে যাওয়ায় প্রস্রাবের রঙও কালো হয়ে আসে। তখন নান্দো সেই কঠিন প্রস্তাবটা দেয়, বেঁচে থাকতে হলে আমাদেরকে মৃত বন্ধুদের মাংস খেতে হবে। নুমা এবং মার্সেলো প্রথমে এটা মানতে চায়নি। নুমার যুক্তি ছিল এটা মহাপাপ, কিন্তু রবার্তো বলে যে সৃষ্টিকর্তা চান আমরা তো বেঁচে থাকি। ওদিকে স্ট্রাউস কাজিনরা সবচেয়ে কঠিন কাজটা হাতে নেয়। তারা মৃতদেহ থেকে মাংস কেটে ছোট ছোট টুকরা করে অন্যদেরকে দিত। তারা খেয়াল রাখত যেন মাংসের উৎস কেউ চিনতে না পারে। অবশেষে খিদার কাছে হার মেনে নুমাও সেই মাংসটা মুখে তুলে নিতে বাধ্য হয়। নান্দোর বোন সুজি তার কোলেই অবশেষে মারা যায় এবং নান্দো তাকে নিজ হাতে বরফ চাপা দেয়। 17তম রাত্রে তারা যখন প্লেনের ভেতরেই ছিল, হঠাৎই একটা বিকট আওয়াজ হয়। পাহাড় থেকে বিশাল তুষার ধস নেমে আসে এবং পুরো প্লেনটাকে নিমেষের মধ্যেই বরফের নিচে পুঁতে ফেলে। অক্সিজেনের অভাবে ভেতরের মানুষজন তখন ছটফট করছিল। নুমা লাথি মেরে জানালার কাঁচ ভেঙে বাতাস ঢোকার পথ তৈরি করে দেয়। 4 দিন তারা সেখানে বরফের মধ্যে বন্দী ছিল এবং এই ধসে আরও 8 জন মানুষ মারা যায়, যাদের মধ্যে ক্যাপ্টেন মার্সেলো ছিল। যারা বেঁচে ছিল তারা 4 দিন ধরে সেই নতুন মৃতদেহের মাংসগুলো খেয়েই বেঁচেছিল। বরফ সরিয়ে তারা বাইরে বেরোনোর পর ঠিক করে যে প্লেনের লেজের অংশ থেকে ব্যাটারি নিয়ে আসবে, যাতে করে রেডিওটা ঠিক করা যায়। নুমা, নান্দো এবং রবার্তো সেই অভিযানে যায়, কিন্তু পাহাড়ের উচ্চতায় অক্সিজেনের অভাব আর প্রচণ্ড ঠান্ডায় নুমার পায়ে ইনফেকশন তৈরি হয়ে যায়। তারা ব্যাটারি খুঁজে পেলেও সেটা প্লেন পর্যন্ত আনা সম্ভব ছিল না। দেখতে দেখতে 60 দিন পার হয়ে যায়। নুমার পায়ের ইনফেকশনটা তার পুরো শরীরে ছড়িয়ে পড়েছে। ডিসেম্বরের 11 তারিখ, মাত্র 25 বছর বয়সেই নুমা তার ঘুমের মধ্যেই এই পৃথিবীর মায়া ত্যাগ করে ওপারের উদ্দেশ্যে পাড়ি জমায়। মৃত্যুর আগে সে তার বন্ধুদের উদ্দেশ্যে চিরকুটে লিখে যায়, বন্ধুদের জন্য জীবন দেওয়ার চেয়ে বড় ভালোবাসা আর কিছুই নেই। নুমার মৃত্যু সবাইকে শেষবারের মতো নাড়িয়ে দেয়। তারা বুঝতে পারে এখানে বসে থাকলে সবাইকেই এভাবে একে একে মরতে হবে। রবার্তো, নান্দো এবং টিনটিন সিদ্ধান্ত নেয় যে তারা এই বরফের ঘেরা পাহাড় অতিক্রম করে চিলির দিকে যাবে। তারা ওয়াটারপ্রুফ কাপড় দিয়ে একটা বিশাল স্লিপিং ব্যাগ তৈরি করে। মাইলের পর মাইল বরফ মারিয়ে তারা যখন পাহাড়ের চূড়ায় যেয়ে পৌঁছায়, সামনে দেখে শুধু আরও অগণিত পাহাড়। টিনটিন ফিরে যায় তাদের খাবার বাঁচানোর জন্য। রবার্তো আর নান্দো অদম্য মনোবল নিয়ে সামনে এগিয়ে চলে। এরই মধ্যে ফুড পয়জনিং হয়ে রবার্তো কিছুটা অসুস্থ হলেও হাল ছাড়েনি তারা। অবশেষে টানা 10 দিন হাঁটার পর হঠাৎ বরফ শেষে পাথুরে পথ আর বয়ে চলা নদীর দেখা পায় তারা। তারা সেখানে একটা গিরগিটি দেখতে পায়, অর্থাৎ জীবনের চিহ্ন। নদীর ওপারে তারা এক ঘোড় সওয়ারকে দেখতে পায়। এই সময় নান্দো একটা পাথরে কাগজ পেঁচিয়ে ছুড়ে দেয় তার দিকে। সেই মানুষটি কাগজটা পড়ার পর সেটা নিয়ে দ্রুত স্থানীয় সরকারি অফিসে পৌঁছায়, যেখানে অফিসাররা বুঝতে পারে যে 2 মাস আগে যে প্লেন ক্র্যাশে সবাইকে মৃত ধরে নেওয়া হয়েছিল তাদের মধ্যে এখনও কিছুজন জীবিত রয়েছে। এই খবর পাওয়া মাত্রই সরকার তাদেরকে উদ্ধারের জন্য অভিযান চালু করে দেয়। কিছুক্ষণ পর সেই খবর রেডিওর মাধ্যমে বরফে আটকে থাকা মানুষদের কাছেও পৌঁছে যায়। তারা যে এখনও আন্দিজের ওই বরফের মৃত্যুপে বেঁচে আছে সেই খবরটা তারা পেয়ে গেছে, আর খুব তাড়াতাড়ি একটা রেস্কিউ টিম তাদের কাছে পৌঁছে যাবে। এই খবরটা শুনে তারা আনন্দে চিৎকার করে ওঠে। অবশেষে তারা এই জাহান্নাম থেকে মুক্তি পেতে যাচ্ছে। 71 দিন পর আকাশ থেকে হেলিকপ্টার তার যখন ক্র্যাশ সাইটে পৌঁছায়, বাকি সার্ভাইভাররা আনন্দে আত্মহারা হয়ে পড়ে। অবশেষে 71 দিন পর এই 16 জন সার্ভাইভার যখন হেলিকপ্টারে করে ফিরে আসে, সারা পৃথিবী তখন থমকে গেছে। যে মানুষগুলোকে পুরো পৃথিবী এতদিন মৃত মনে করেছিল, আজ তাদেরই মধ্য থেকে 16 জন বেঁচে ফিরেছে। 22শে ডিসেম্বর 1972 অবশেষে তারা আপনজনের কাছে ফিরতে পেরেছে। তাদেরকে হিরো হিসেবে বরণ করে নেওয়া হলেও নোমার সেই কথাটি সত্য হয়ে থাকে, আমরা ফিরে এসেছি ঠিকই, কিন্তু আমাদের একটা অংশ ওই পাহাড়েই মরে পড়ে আছে। তারা যা দেখেছে আর যা করেছে সেটা কোনোদিন ভোলার নয়। তো এই ছিল সোসাইটি অব দ্য স্নো এর গল্প।
এই মুভিটা আমাদের শিখিয়েছে যে চরম সংকটে মানুষ কতটা নিষ্ঠুর আবার ঠিক কতটা দয়ালু হতে পারে। প্রচণ্ড ইচ্ছাশক্তি মানুষকে কিভাবে বাঁচিয়ে রাখতে পারে তার একটা জলজ্যান্ত উদাহরণ এই মুভিটা। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন। আপনি যদি তাদের জায়গায় থাকতেন তাহলে আপনি কি পারতেন নিজেদের বন্ধুর মাংস খেয়ে বেঁচে থাকতে? কমেন্টে আপনার সঠিক মতামতটি জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।